আচ্ছা, তো আমরা শুরু করি আমাদের ক্লাসটা। আমরা গত যে অফলাইন ক্লাসটা আছে সেটাতে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেন রিপ্রেজেন্টেশন সম্পর্কে পড়েছিলাম। মানে টাইম ডোমেনের কোনো সিগন্যাল, যেটা সাইনুসয়েডাল হতে পারে, কোসাইনুসয়েডাল হতে পারে, অথবা অন্য যে কোনো কিছু ফর্মে হতে পারে। ঠিক আছে, এরকম যে সিগন্যাল গুলো আছে, এই সিগন্যাল গুলোকে আমরা কমপ্লেক্সিটি কমানোর জন্য ফ্রিকোয়েন্সি ডোমেইনে ট্রান্সফার করছিলাম। মানে হচ্ছে টাইম ডোমেইনে আমাদের নিচে থাকবে টি, আর এখানে থাকবে হচ্ছে আমাদের এক্স টি। এখানে আমাদের এরপরে ফ্রিকোয়েন্সি ডোমেনে আমরা ওইটাকে ওমেগা বা এফ এফ অথবা ওমেগা ওমেগা এফ অথবা আমাদের এই ওমেগা, এবং এটা হচ্ছে আমাদের এখানে কি হবে, এক্স ওমেগা অথবা এফ, যে কোনো একটা হবে। ঠিক আছে, এভাবে আমরা রিপ্রেজেন্ট করাকে দেখেছিলাম অফলাইন ক্লাসে, শুক্রবার আর কি। আচ্ছা, এখানে একটা হতে পারে যে জে ওমেগা, ঠিক আছে, কমপ্লেক্স যদি হয়, কমপ্লেক্স কোনো কোয়ান্টিটি থাকে, আমরা আজকে দেখব, এটা আমরা জে ওমেগার সাপেক্ষেও কি করতে পারি, প্লট করতে পারি। এবং এই যে প্লটিংটা আছে, যেখানে আমাদের এক্স অ্যাক্সিসে আমরা ফ্রিকোয়েন্সি, এর রেসপেক্টে ওয়াই অ্যাক্সিসে অ্যামপ্লিটিউডটাকে অথবা ফেজটাকে, আমরা ফেজও কিন্তু করছিলাম, ফেজটাকে আমরা প্লট করতেছি, এটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি ডোমেইন রিপ্রেজেন্টেশন। আচ্ছা, ফ্রিকোয়েন্সি ডোমেইন রিপ্রেজেন্টেশনে আসলে আমাদের সিগন্যালটা আরো কি হয়ে যায়, সিম্পলিফাইড হয়ে যায়, আমাদের বুঝতে সুবিধা হয়। সিগন্যালের কত ফ্রিকোয়েন্সি আমাদের আসল ভয়েস, আর কত ফ্রিকোয়েন্সি হচ্ছে আমাদের এক্সটার্নাল নয়েজ। আচ্ছা, এরপরে এই যে এখানে আপনারা যে স্লাইড থেকে গত ক্লাসে পড়েছিলাম আর কি, সেখানে এটা এখানে পাবেন লেকচারে 8-এ। আমাদের টাইম ডোমেইনে হচ্ছে এক্সটি, এবং ফ্রিকোয়েন্সি ডোমেইনে এক্স এফ। ফ্রিকোয়েন্সি ডোমেইনে আমরা ম্যাগনিটিউড প্লট করি, এবং টাইম ডোমেইনে আমরা কি প্লট করি, টাইম ডোমেইনেও ম্যাগনিটিউড প্লট করি, ফ্রিকোয়েন্সি ডোমেইনে আমরা ফেজটাকেও প্লট করতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস ইম্পর্টেন্ট ছিল যে ফ্রিকোয়েন্সি ডোমেইনে প্লট করতে হলে আমাদের সবগুলো কোসাইনোসয়েডাল ফাংশন গুলোকে, সাইনোসয়েডাল কোস ফাংশন গুলোকে আমাদের কসে নিতে হবে। এখন এটা সাইন থাক, সেক থাক, কোসেক থাক, টেন থাক, কট থাক, জেরে থাক, আপনাকে কসে নিয়ে গেলে আপনার হচ্ছে রিপ্রেজেন্টেশনটা সহজ হবে। তো এখানে কিছু এক্সাম্পল আমরা করেছিলাম আগের দিন। একটা সিগন্যাল দেওয়া আছে, এখান থেকে আমাদের কি বের করতে হবে, ফ্রিকোয়েন্সি গুলো বের করতে হবে। যে যে ফ্রিকোয়েন্সিতে, যেমন এখানে হচ্ছে আমাদের কত, 100 আছে, তার মানে 2 পাই এফ ইজিক্যাল টু 100 পাই। তো এখান থেকে আমরা 50-এর প্লটটা করছি, এখান থেকে আমরা 100-র প্লটটা করছি, এখান থেকে আমরা 150-র প্লটটা করছি। এবং আরেকটা লজিক ছিল যে আমাদের অবশ্যই নেগেটিভ সাইডেও প্লটটা করতে হবে, কারণ আমরা জানি কস মাইনাস থিটা ইজিক্যাল টু কস থিটা। এখানে ওমেগার মান বা এফ এর মান, ফ্রিকোয়েন্সিটার মান আসলে যে পজিটিভই হবে এটা আপনি শিওরলি বলতে পারেন না, কোসাইনোসয়েডাল সিগন্যাল গুলোর ক্ষেত্রে এটার মান নেগেটিভও হতে পারে। এজন্য আমাদের নেগেটিভ সাইডেও কি করতে হবে, নেগেটিভ সাইডেও একটা প্লট করতে হবে। পজিটিভ নেগেটিভ উভয় সাইডে মেইনলি আমাদের ম্যাগনিটিউডটা প্লট করতে হবে। আচ্ছা, এবারে ফেজটা ছিল, এই প্রথম সিগন্যালটার ক্ষেত্রে আমাদের সবগুলো ফেজ জিরো ছিল, এই জন্য হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ভার্সেস ফেজ অথবা ফেজ ভার্সেস ফ্রিকোয়েন্সি যে প্লটটা আছে, সেই প্লটে সবগুলোর মানই জিরো, 50, 100, 150 সবগুলোতে জিরো, কারণ এগুলোর কোনো শিফট ছিল না। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখছি যে শিফট সহ কিছু ম্যাথ, যেমন এখানে একটা মাইনাস কস থিটা আছে আর একটা প্লাস সাইন থিটা আছে, তো এগুলোকে আমাদের আসলে প্লাস কসে কনভার্ট করতে হবে। প্লাস কসে কনভার্ট করার পরে আমরা যে কোয়াড্রেন্টটা পড়ছিলাম, ওই কোয়াড্রেন্ট অনুযায়ী আমরা এটা, যে ভিতরের যে কসের ভিতরে যে থিটাটা আছে, থিটাটাকে থেকে 180 বিয়োগ করলে ওইটা প্লাস কসে পরিণত হয়ে যাবে। অথবা আমরা এখানে প্লাস 180ও ধরতে পারি, যেহেতু কস মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কস থিটা। এবং এই যে সাইনে যখন কনভার্ট করব, তখন আমরা কি করব, তখন আমরা পুরাটাকে 90 থেকে, মানে পুরাটা যে থিটাটা আছে সাইনের ভিতরে, ওই থিটাটা থেকে 90 মাইনাস করবো। আচ্ছা, এইভাবে করার কারণে এটা আমরা সবগুলো সাইনোসয়েডাল টার্ম আমরা কসে পাচ্ছি। কসে পাওয়ার কারণে আমাদের কি করতে হচ্ছে, এখন হচ্ছে এই যেভাবে ম্যাগনিটিউডটা আমরা প্লট
ম্যাগনিটিউড ভার্সেস ফ্রিকোয়েন্সিটা আমরা প্লট করতে পারতেছি, এবং যেই আমাদের স্যার যে আগের দিনের এগুলো কি আবার রিপিট করতেছেন স্যার? হ্যাঁ আগের দিনের ফ্রাইডের দিন। গুলা একটু রিভিউ করতেছি। জি স্যার। হ্যাঁ, তারপরে আমাদের যে ম্যাগনিটিউড গুলা আছে সেটা তো আমরা প্লট করতে পারবো, ম্যাগনিটিউড ভার্সেস ফ্রিকোয়েন্সি, এগুলো তো জাস্ট হচ্ছে আগের মতোই 50-এর জায়গায় 1 আমাদের। তারপরে এখানে কত 50টি, হ্যাঁ 50-এর জায়গায় 1, এরপরে 100-এর জায়গায় 0.5, এবং 150-এর জায়গায় 0.25, এভাবে আমরা ম্যাগনিটিউড গুলো প্লট করতে পারবো। এটা আসলে চেঞ্জ হবে না, চেঞ্জটা হবে হচ্ছে আমাদের ফেজ প্লট করা তাদের। আমরা হচ্ছে পজিটিভ যেই সাইডটা আছে, মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি +50, +100, +150, মানে রাইট সাইড, আমাদের ভার্টিক্যাল অ্যাক্সিসের রাইট সাইডে যে ম্যাগনিটিউড গুলো আছে এগুলোকে আমরা সবসময় নেগেটিভ ধরে নিব। আর নেগেটিভ ধরলে আপনার হচ্ছে এখানে কসের টার্ম গুলোর মান সমান থাকে। আর লেফট সাইডে, মানে এখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে পজিটিভ, আর আমাদের ম্যাগনিটিউড বা থিটার ম্যাগনিটিউডটা আর কি, বা রেডিয়ানটা, সেই রেডিয়ানটা হবে হচ্ছে নেগেটিভ। পজিটিভ নেগেটিভ মিলে এখানে আপনার কোসের ভিতরে যে টার্মটা আছে সেটা একই থাকবে। আবার যখন আমরা ফ্রিকোয়েন্সি নেগেটিভ নিব তখন যে থিটাটা আছে ওইটা পজিটিভ নিব। পজিটিভ নেগেটিভে নেগেটিভ গুণ করলে আর কি, এখানে থিটা আর হচ্ছে আমাদের যে আহ, মানে থিটা আর হচ্ছে ফ্রিকোয়েন্সি, এই দুইটা গুণ করলে হচ্ছে আমাদের কি একটা হয় পজিটিভ থাকবে, একটা পজিটিভ হলে একটা নেগেটিভ হবে, যেখানে 50-150-এর যে ক্ষেত্রে হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি গুলো পজিটিভ আর থিটা গুলো নেগেটিভ সাইডে আমাদের প্লট করতে হচ্ছে। আর আরেকটা ফ্রিকোয়েন্সি যদি আমাদের নেগেটিভ হয় সেক্ষেত্রে আমাদের থিটা গুলো হবে পজিটিভ, যেমন -150, -100, -50, এই ক্ষেত্রে আমাদের থিটা গুলোকে পজিটিভ সাইডে প্লট করতে হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ইস্যু ছিল যে আমাদের যে এখানে 180টা, এখানে 180টা প্লাস দিলেও কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আপনার এই যে জাস্ট এই সিগন্যালটা 100 ক্ষেত্রে এই সিগন্যালটা কি হবে, এই সিগন্যালটা হচ্ছে আমাদের পায়ের দিকে যাবে আর কি, এটা পজিটিভ পায়ের দিকে যাবে, আর এই সিগন্যালটা হচ্ছে আমাদের নেগেটিভ পায়ের দিকে যাবে। এটাও অ্যাকসেপ্টেবল আনসার। ঠিক আছে, কারণ আমরা জানি cos মাইনাস থিটা ইজ ইকুয়াল টু থিটা, এবং কোয়াড্রেন্ট অনুযায়ী আমরা যদি প্লাস করি বা মাইনাস করি যেটাই করি cos এর মান কি হয়, cos এর মান হচ্ছে পজিটিভ হয়। ঠিক আছে, ওকে, এতটুকু পর্যন্ত গত ক্লাসে পড়ানো হয়েছিল। ঠিক আছে, আর এই ক্লাসে এখন আমরা আরেকটু অ্যাডভান্স দেখবো, অ্যাডভান্স জেনে দেখবো। আচ্ছা, তো দেখেন এই যে এখানে ফ্রিকোয়েন্সি ডোমেন রিপ্রেজেন্টেশন অফ ডিসক্রিট টাইম সিগন্যাল, ঠিক আগের আনসারটাই আছে। ঠিক আছে, আগের যে ইয়াটা এক্সাম্পলটা এটাই আছে এখানে, জাস্ট এখানে +180 করছে। তো এই যে আমি যে গতকাল ক্লাসে যেটা বলছিলাম সেটা এখানেও সে কিন্তু করছে, মানে দুইটা আনসারই অ্যাকসেপ্টেবল, যেমন এখানে সে -180 করছে, আর এখানে সে +180 করছে। ঠিক আছে, এই যে যেটা বললাম আর কি, জাস্ট হচ্ছে সিগন্যালটা উল্টা হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখানে বলা আছে যে একটা সিগন্যাল দেওয়া আছে। ও আচ্ছা, এখন আমরা যে এই যে কাজগুলো করলাম এগুলো আসলে আমাদের কন্টিনিউয়াস সিগন্যালের জন্য করছি। এই যে আমাদের এক্স ফার্স্ট ব্র্যাকেট টি, এটা মানে হচ্ছে আসলে কন্টিনিউয়াস সিগন্যাল, টি এর যে কোনো মানের জন্য এটার মান আছে, টি এর মান 0.1 এর জন্য এটার মান আছে। কিন্তু আমাদের কন্টিনিউয়াস সিগন্যাল তো আসলে আমরা কন্টিনিউয়াস সিগন্যালস এন্ড লিনিয়ার সিস্টেমস ওই কোর্সে পড়ে আসছি। আমাদের এই যে ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, এখানে সবগুলো ফাংশনই অ্যাকচুয়ালি হবে আমাদের ডিসক্রিট বা ডিজিটাল সিগন্যাল। ঠিক আছে, তো আমরা এখানে আসলে যদি কন্টিনিউয়াস সিগন্যাল নিয়ে কাজ করি আমাদের হবে না, আমাদের কাজ করতে হবে ডিসক্রিট সিগন্যাল নিয়ে। এখন ডিসক্রিট সিগন্যালটার এরকম রিপ্রেজেন্টেশন কিভাবে হবে সেটা এখন আমরা এখান থেকে দেখব। তো দেখেন আমাদের যে অ্যানালগ কন্টিনিউয়াস সিগন্যালটা আছে ওইটা হচ্ছে স্যাম্পলিং এর মাধ্যমে আমরা ডিসক্রিট টাইমে রূপান্তর করতে পারি। একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে আমরা নাইকুয়েস স্যাম্পলিং থিওরেম অনুযায়ী দ্বিগুণের বেশি, মানে সর্বোচ্চ যে ফ্রিকোয়েন্সিটা সেটার দ্বিগুণের বেশিতে স্যাম্পল করলে আমাদের সিগন্যালটা ডিসক্রিটে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, তো এখানে এখানে এটাই বলছে এক্সটি স্যাম্পলিং এক্স10। ঠিক আছে, এখানে এফটা হচ্ছে মেইন সিগন্যাল অ্যানালগ সিগন্যালের ফ্রিকোয়েন্সি, যেটা এখানে ছিল হচ্ছে আমাদের 100, মানে 50, 100, 150। এখানে আমাদের এই সিগন্যালের যে ফ্রিকোয়েন্সিটা আছে এটাকে আমাদের কি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ করতে হবে। স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ করতে হবে, এটা আমরা মিনিট আগে পড়ে আসছি। স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ করলে আমাদের ডিসক্রিট টাইমের যে ফ্রিকোয়েন্সিটা, অর্থাৎ স্যাম্পল পার সাইকেল,
ওই ভ্যালুটা আসবে। তো এখন আমাদের যে অ্যানালগ সিগন্যালটা আছে এটাকে আমরা যদি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ করি, প্রত্যেকটার ক্ষেত্রে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি দিয়ে ভাগ করি, যেখানে ভাগ করছে, ভাগ করলে আমাদের যে সিগন্যালটা আসবে, এই যে এই সিগন্যালটা, এটা হচ্ছে আমাদের কি সিগন্যাল? ডিসক্রিট সিগন্যাল। এটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস সিগন্যাল, এটা হচ্ছে আমাদের ডিসক্রিট সিগন্যাল। এখন এই ডিসক্রিট সিগন্যালটাকে কিভাবে আমরা কি করব? এই যে ফ্রিকোয়েন্সি ডোমেন রিপ্রেজেন্টেশন বের করব। আবারও বলতেছি, আগের ক্লাস আর এই ক্লাসের মধ্যে পার্থক্য হচ্ছে, আগের ক্লাসে আমরা কন্টিনিউয়াস সিগন্যাল মানে এক্সটি, ওইটার জন্য আমরা কি বের করছিলাম? ফ্রিকোয়েন্সি ডোমেন রিপ্রেজেন্টেশনটা বের করছিলাম। এই ক্লাসে আমরা ডিসক্রিট সিগন্যাল, যেটা ডিসক্রিট সিগন্যাল মানে হচ্ছে স্যাম্পলিং করার পরে যে সিগন্যালটা, সেটার জন্য আমরা ফ্রিকোয়েন্সি ডোমেন রিপ্রেজেন্টেশন বের করব। একটা এক্সাম্পল দিয়ে করি আসেন। এখানে বলা আছে xt ইজ ইকুয়াল টু cos 100 পাই টি মাইনাস 0.5 cos 200 পাই টি প্লাস 0.25 sin 300 পাই টি। আগের সিগন্যালটাই জাস্ট হচ্ছে এবার এটা কন্টিনিউয়াস টাইমে আছে। ইফ দ্য সিগন্যাল ইজ স্যাম্পলড উইথ এ স্যাম্পলিং রেট অফ fs ইজ ইকুয়াল টু 600 হার্টজ, ড্র দ্য ম্যাগনিটিউড অফ দ্য স্পেকট্রাম। মানে হচ্ছে আমাদের ম্যাগনিটিউড, ড্র দ্য ম্যাগনিটিউড স্পেকট্রাম মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেইনে আমার ম্যাগনিটিউড গুলোকে বের করতে। আমাদের তাহলে এই যে যখন আমরা এই প্রবলেমটা দেখবো, তখন আমাদের প্রথম কাজটা কি? তখন আমাদের প্রথম কাজটা হচ্ছে এই যে সিগন্যালটা যেটা আছে এটাকে আপনি ডিসক্রিট টাইমে রূপান্তর করে নেন। ঠিক আছে, আমি এটা অন্য কালার দিয়ে আঁকি। তো যখনই আপনারা দেখবেন যে এরকম একটা কন্টিনিউয়াস দেওয়া আছে এবং এটা স্যাম্পল করে তারপরে আমাকে বের করতে বলছে ফ্রিকোয়েন্সি ডোমেন রিপ্রেজেন্টেশন, তখন আপনারা সিগন্যালটাকে কি করবেন? এখানে ডিসক্রিট টাইমে রূপান্তর করে নেবেন। ডিসক্রিট টাইমে রূপান্তর করলে আমরা পাবোটা কি? আমরা পাবো হচ্ছে এটা cos 2 পাই 50/600, 600 n। ঠিক আছে, তারপরে হচ্ছে পরেরটা পাবো মাইনাস 0.5 cos 2 পাই 100/600, 10 প্লাস হচ্ছে আমাদের 0.25। এখানে একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলাটা হচ্ছে যে আমাদের যে সিগন্যালটা আছে এটাকে আমাদের কি করতে হবে? এইটাকে আমাদের বলে এটাকে কস কে আমাদের অ্যাকচুয়াল পজিটিভ কসে নিয়ে আসতে হবে। তো এখানে কস আর সাইন দুইটা সিগন্যাল আছে, তো এই দুইটা সিগন্যালকে আমাদের পজিটিভ কসে রূপান্তর করতে হবে। আচ্ছা, এখানে স্যাম্পলটা করছে হচ্ছে 1/6, 1/6, তারপরে হচ্ছে হুম 1/6, এরপরে হচ্ছে 2/6। আচ্ছা, এখানে আপাতত আমাদের থিটাটা, ও আচ্ছা, হ্যাঁ, ভালো কথা। এখানে যেহেতু আমাদের ম্যাগনিটিউড শুধু বের করতে বলছে, সেজন্য আসলে আমাদের থিটাটা আপাতত না চিন্তা করলেও হবে। কারণ এখানে সাইন থাকুক আর কস থাকুক, ম্যাগনিটিউড এর ক্ষেত্রে আসলে এটা যায় আসে না কিছু। 150/610। আচ্ছা, তো এখন তাহলে অ্যাকচুয়ালি আমাদের যে ফ্রিকোয়েন্সি পয়েন্ট গুলো আছে, ফ্রিকোয়েন্সি পয়েন্ট গুলো কি কনভার্ট হয়ে গেল না? এখানে আমাদের হচ্ছে অ্যাকচুয়াল স্যাম্পলের ফ্রিকোয়েন্সি, আর এখানে এখন আমাদের ডিসক্রিট টাইমের যে সিগন্যালটা আছে ওই সিগন্যালটার ফ্রিকোয়েন্সি। তাহলে ডিসক্রিট টাইম সিগন্যালের
ফ্রিকোয়েন্সি হবে কত? এখানে হবে হচ্ছে 50/600। 50/6 পাই দিয়ে কিছু করা লাগবে না স্যার? মানে 180 দিয়ে গুণ টুন করা লাগবে কিছু? এখন গুণ করা লাগবে বলতে, আপনি যদি এটা আপনার এক্স অ্যাক্সিস এর উপর ডিপেন্ড করে, যেহেতু আমি এক্স অ্যাক্সিস এখানে শুধু এফ রাখছি, হ্যাঁ, হ্যাঁ, তাহলে এজন্য হ্যাঁ, তাহলে তো শুধু আসলে আমার আর পাঁচশো পাই বাই দেওয়ার ছয়শো দরকার দিলে নাই, হচ্ছে। কিন্তু আপনি যদি এক্স অ্যাক্সিস এ ওমেগা রাখতেন তাহলে 2 পাই দিয়ে আমাদেরকে গুণ করা লাগতো, তখন এটা হয়তো কি। আচ্ছা একটু দাঁড়াবো, ক্যালকুলেটর। জি স্যার, আমার কাছে ক্যালকুলেটর আছে। ও আচ্ছা, হ্যাঁ। তাহলে 50/600 অ্যাকচুয়াল ভ্যালুটা কত আসে এখানে দেখেন তো, 15, 5/60, 5 12 60, মানে 1/12 ওয়ান আসে। ভাগ বারো স্যার, ওয়ান ভাগ। তাহলে এখানে যে 50 পয়েন্টটা হয়ে যাবে আমাদের আসলে 1/12। জি তারপরে স্যার, পরবর্তী পয়েন্টটা হবে হচ্ছে আমাদের ওয়ান বাই ওয়ান ভাগ সিক্স সিক্স। 1/6। আর পরবর্তী পয়েন্টটা হবে হচ্ছে আমাদের ওয়ান বাই কত, আমরা 4 15 60, ওয়ান বাই মানে ওয়ান ফোর বাই স্যার, ফোর ওয়ান ভাগ ফোর। 1/4। এখন এটা 1/4 তখনই হবে যদি আপনি ছোট হাতের এফটা এক্স অ্যাক্সিস রাখেন, বাট যদি ওমেগা রাখেন সেক্ষেত্রে এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে 12টা কি হবে, এই 12টা কিন্তু হবে হচ্ছে আমাদের পাই বাই 6। জি পাই স্যার, বাই সিক্স কিভাবে? কিন্তু কারণ ওই যে আমি মানে আমি কিভাবে বুঝবো স্যার, এখানে যেমন আপনি এই অঙ্কে হলো এফ দ্বারা করছেন, এখানে আমি ওমেগা কেন নিব? মানে এর কোনো আছে? এটা এখন আহ, সাধারণত আপনি এফই নিবেন, ঠিক আছে, যদি ম্যাথটা এরকম জি স্যার। সিম্পল হয় আপনি এফই নিবেন। কিন্তু জি স্যার। যদি ম্যাথটা যদি বলে দেয় এরকম যে এক্স ওমেগা বের করো, ঠিক আছে, ও। এভাবে যদি বলে তাহলে আপনি ওই ওমেগা বের করবেন। আর যদি কিছু না জি বলে স্যার। আপনি এফ বের করবেন, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তো আমরা এটা এটা শেষ করি। দেখেন আমাদের এখানে 1/12, এখন এটা যদি ওমেগা বের করতে বলে তাহলে এটা জাস্ট এই 1/12 সাথে 2 পাই গুণ হয়ে যাবে, গুণ হয়ে পাই বাই 6 হবে। আর পরবর্তীটা হবে কি, পরবর্তীটা হবে 1/6 এর সাথে পাই বাই 2 গুণ হবে, মানে পাই বাই 3 হবে। আর তার পরবর্তীটা কি হবে, পাই বাই 4, মানে পাই বাই 2, 2 পাই বাই 4, জি স্যার, পাই বাই 2। ঠিক টু আছে, পাই বাই তিনটা ফোর, পয়েন্ট। তার মানে টু টু কাটা গেল, পাই বাই টু। এভাবে আমরা আসলে আমাদের কনভার্ট করে নিব, আমাদের যে কন্টিনিউয়াস টাইমের ফ্রিকোয়েন্সি এক্স এক্সিসটা আছে ওইটা আমরা ডিসক্রিট টাইমে কনভার্ট করে নিব। আচ্ছা দেখেন, তো এখানে কনভার্ট করার পরে সে হচ্ছে এটা পাচ্ছে, ঠিক আছে, এটা পাচ্ছে। এখানে স্টিল সে হচ্ছে বড় হাতের এফ এ করছে, বাট এখানে আপনার ছোট হাতের এফ এ করবেন। মানে এই যে পয়েন্ট গুলো আছে, পয়েন্ট গুলো 1/12, এরপরে হচ্ছে আমাদের কত 1/6 এবং 1/4 দিবেন। এখন এখানে কি একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলা হচ্ছে যে আমরা যে স্যাম্পলিংটা করতেছি সেটা হচ্ছে এই যে 600 হার্জ, মানে এটার ইন্টারভাল। হার্জ যে এটা ইন্টারভাল, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে 0 থেকে 600 হার্জ পর্যন্ত এই স্যাম্পলটা, মানে একটা রিপিটেশন হবে 0 থেকে 600 হার্জ পর্যন্ত। আর যদি জি আপনার স্যার। স্যাম্পলটা হচ্ছে দুই পাশেই হয়, মানে দুই পাশে আমরা যদি দুই পাশে রাখার লজিকটা দিই, তাহলে অ্যাকচুয়ালি আমাদের স্যাম্পলের স্প্যানটা হবে -300 থেকে 300, মানে টোটাল 600 হার্জ আর কি। টোটাল 600 হার্জ, আপনার এই পাশে 300 হার্জ আর এই পাশে 300 হার্জ। তো এই যে এই 600 হার্জের যে স্প্যানটা আছে, এই স্প্যানটা আমাদের বারবার রিপিট হবে কোন পজিশনে, যে পজিশনে হচ্ছে আমাদের ওয়ান আসে। যেমন আমাদের এখানে 1/12, তারপরে হচ্ছে 1/12, তারপরে হচ্ছে আমাদের কত, এখানে 1/6 স্যার, 1/6 আর 1/4। তারপর হচ্ছে এই জিনিসটা আবার ওয়ান রিপিট বাই হবে ফোর হচ্ছে কততে, এই জিনিসটা আবার রিপিট হবে হচ্ছে আমাদের 2/6-এ, 2/12-এ, 2/12, এরপরে হচ্ছে 2 বাই আমাদের কত 6, 2/4, এই পয়েন্ট গুলোতে আমাদের আবার রিপিট হবে। আর বেসিক্যালি এটা এরকম যে আপনার যেখানে হচ্ছে 600 যাবে ওইখানেই আবার আমাদের এই সিগন্যালটা কি হবে, রিপিট হবে। কারণ আমরা যখন 600 হার্জে রিপিট স্যাম্পলিং হওয়া। করব, জি স্যার, এটা সহজ। প্রত্যেকটা ইন্টারভালে সে, মানে 600 হার্জ ইন্টারভালে সে এই ফ্রিকোয়েন্সি রিপ্রেজেন্টেশন গুলো কি হবে, রিপিট হবে। এখানে যে এটাই দেখাচ্ছে যে আমাদের হচ্ছে জিরোতে একবার হয়েছে, তারপরে আবার ওয়ানে, ওয়ানে মানে হচ্ছে জিরোতে একবার, 0 হার্জে অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি যদি আমরা, স্যাম্পলের ফ্রিকোয়েন্সি যদি আমরা চিন্তা করি, স্যাম্পল না সরি সিগন্যালের ফ্রিকোয়েন্সি যদি আমরা চিন্তা করি, প্রথমে জিরোতে হবে, তারপর 600-তে হবে, তারপর 1200-তে হবে, এমনি ভাবে আবার উল্টা দিকে হবে আমাদের -600-তে একবার হবে, -1200-তে একবার হবে। এভাবে আপনার পুরো সেটটা রিপিট হবে। এই রিপিটেড সিগন্যালটাই আসলে আমাদের
ডিসক্রিট টাইমে কি, ডিসক্রিট টাইমের রিপ্রেজেন্টেশন, ডিসক্রিট টাইমের ফ্রিকোয়েন্সি ডোমেন রিপ্রেজেন্টেশন। এটা কিন্তু আমাদের টাইম ডোমেন থেকে আলাদা, টাইম ডোমেনে কিন্তু এরকম ইস্যুটা নাই। কা- কারণ কি, কারণ টাইম ডোমেনটা আমি স্যাম্পলিং করতেছি না, এটা কন্টিনিউয়াস, আমি কোনো স্যাম্পল করতেছি না, এটা নিজের ফ্রিকোয়েন্সিতেই সে চলতেছে। কিন্তু এইখানে আমাদের কি, এইখানে আমাদের যে সিগন্যালটা আছে এটা এটা মানে ডিসক্রিট সিগন্যালটা, এটা আমি প্রতি 600 হার্টজ পর পর কি করতেছি, রিপিট করতেছি। 600 হার্টজ পর পর পুরো সিগন্যালটাকে আমি স্যাম্পল করছি, বা আমাদের স্যাম্পলের ফ্রিকোয়েন্সিটা হবে প্রতি 600 হার্টজ। এই জন্য হচ্ছে এই জিনিসটা রিপিটেড হচ্ছে। আচ্ছা, তা এখন, এখন আমরা তো এটা দেখছি, কিন্তু আসলে আমাদের এই যে ফ্রিকোয়েন্সিটা, এটা কিন্তু এরকম ডিসক্রিট হবে না। কেমন আপনারা দেখাই, আমাদের হচ্ছে যেমন, আমাদের আমরা যদি এই যে একটা সাইনোসয়েডাল চিন্তা করি, ঠিক আছে, একটা সাইনোসয়েডাল সিগন্যাল যেটা হচ্ছে 50 হার্টজ ফ্রিকোয়েন্সি ধরে নেন, 50 হার্টজ ফ্রিকোয়েন্সি, এইটার ফ্রিকোয়েন্সি ডোমেন রিপ্রেজেন্টেশন হবে জাস্ট 50 হার্টজে আমাদের একটা কি, একটা অ্যাম্পলিটিউড। এটা যদি 20 হয়, এটা যদি 20 হয়, 20 ভোল্ট ধরে নিলাম, তাহলে এটা হবে আমাদের 50 হার্জে একটা পিক হবে, এটা হচ্ছে 20 ভোল্ট। কিন্তু বাস্তব জীবনে আসলে সিগন্যাল এত সিম্পল হয় না, কারণ একটা সিগন্যালে একাধিক ফ্রিকোয়েন্সি আছে। যেমন আমার যে ভয়েসটা আছে, এটা যদি আপনারা কোন একটা মেশিনে রেকর্ড করেন, তাহলে আপনারা দেখবেন যে এই সিগন্যালটা পুরো একদম সাইনোসয়েডাল কোসাইনোসয়েডাল বা এত সিম্পল না হয়, সিগন্যালটা হচ্ছে অনেকটা এরকম, এটা এরকম, ঠিক আছে, এরকম যাচ্ছে। বা যে কোনো নয়েজকে আপনারা যদি, বা যে কোনো বাস্তবিক সিগন্যালকে আপনারা যদি এরকম দেখেন, তাহলে এটা এরকম হবে। এইরকম হওয়ার মানে হচ্ছে যে এই সিগন্যালের মধ্যে আসলে মাল্টিপাল ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে। বলা যেতে পারে যে এই সিগন্যালের মধ্যে 50-এ একটা আছে, 60-এ একটা আছে, 70-এ একটা আছে, 80-তে একটা আছে, ঠিক আছে, 90-এ একটা আছে। স্টিল আমি যে আঁকলাম এই যে ফ্রিকোয়েন্সি রেসপন্স, এটাও অনেক সিম্পল ফাংশনের জন্য। আসলে বাস্তব জীবনে আমাদের ফ্রিকোয়েন্সি রেসপন্সটা কন্টিনিউয়াস হয়, মানে হচ্ছে আপনার একদম জিরো ফ্রিকোয়েন্সি থেকে শুরু করে 50 ফ্রিকোয়েন্সি, 100 ফ্রিকোয়েন্সি, যেটাই হোক, এই ফ্রিকোয়েন্সি পর্যন্ত আপনার সবগুলো। আচ্ছা, শুনতে পাচ্ছেন? একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। তো বাস্তব জীবনে আসলে আপনার ফ্রিকোয়েন্সিটা এত ডিসক্রিট হয় না। আপনি বাস্তব জীবনের যে সিগন্যাল গুলো আছে, সেইগুলো যদি আপনি অ্যানালাইজ করেন, দেখবেন যে আসলে এগুলাও কন্টিনিউয়াস, এগুলাও কি কন্টিনিউয়াস। যেমন একটা সিগন্যাল হচ্ছে এরকম, আপনার যদি একটা এরকম একটা আপনার সিগন্যাল আছে, ঠিক আছে, এরকম একটা স্কোয়ার শেপ সিগন্যাল, এইটা আসলে ফ্রিকোয়েন্সি কিরকম জানেন? এটার ফ্রিকোয়েন্সি ডোমেন রিপ্রেজেন্টেশন, এটা যদি আমাদের টাইম ডোমেন রিপ্রেজেন্টেশন হয়, ঠিক আছে, এক্সটি, এটা যদি আমাদের টাইম ডোমেন রিপ্রেজেন্টেশন হয়, যেটা একটা স্কোয়ার সিগন্যাল, আমার কাছে মনে হচ্ছে এটা খুবই সিম্পল একটা জিনিস। এইটার ফ্রিকোয়েন্সি ডোমেন আপনি যদি প্লট করেন, তাহলে আপনি এরকম একটা ফাংশন পাবেন, এরকম একটা ফাংশন পাবেন, এরকম একটা ফাংশন পাবেন। মানে হচ্ছে আসলে এই যে ফ্রিকোয়েন্সি, এই যে স্কোয়ার ফাংশনটা, এটা বানাতে আমাদের ইনফিনিটি পর্যন্ত ফ্রিকোয়েন্সির কম্পোনেন্টের অ্যামপ্লিটিউডের কন্ট্রিবিউশন লাগবে। এটাকে বলা হয় সিঙ্ক ফাংশন, ঠিক আছে, সিঙ্ক ফাংশন। এই যে এটা যেটা আছে, আশা করি বুঝতে পারতেছেন, মানে জিনিসগুলো লিঙ্ক করতে পারতেছেন, যে একটা স্কোয়ার ফাংশনকে আমরা যদি ফ্রিকোয়েন্সি ডোমেনে রিপ্রেজেন্ট করি, আপনি দেখবেন যে এটা আসলে খুবই কমপ্লেক্স একটা, মানে এত কমপ্লেক্স যে এটা আসলে সবগুলো বেরোতে আমাদের এটার ম্যাগনিটিউড আছে। এটা কম্বাইন করলে হচ্ছে আমাদের এই ফাংশনটা তৈরি হবে, ঠিক আছে, এটা কম্বাইন করলে আমাদের এই ফাংশনটা তৈরি হবে। তো মোট মোট কথা হচ্ছে যে বাস্তব জীবনে আসলে ফাংশন গুলো এতই কমপ্লেক্স যে আমরা এরকম সিঙ্গেল সিঙ্গেল ফ্রিকোয়েন্সি পাবো না, আমরা বরং হচ্ছে এরকম কন্টিনিউয়াস ফ্রিকোয়েন্সি পাবো। এখানে দেওয়া আছে কনসিডার দ্য ফলোইং সিগন্যাল ম্যাগনিটিউড স্পেকট্রাম অফ ফর অ্যানালগ সিগন্যাল, দেওয়া আছে এখানে ফ্রিকোয়েন্সি এবং এক্সএফ, এটা হচ্ছে ব্যান্ডউইথ 100 হার্জ, ঠিক আছে, 0 থেকে 100 মানে হচ্ছে 100 হার্জ। ড্র দ্য ম্যাগনিটিউড স্পেকট্রাম ইফ দ্য সিগন্যাল
has been sampled with fs is equal to 300 hertz. এখন আপনাকে কোনো সিগন্যালের ইকুয়েশন দেয় নাই, বরং আপনাকে একটা সিগন্যালের ফ্রিকোয়েন্সি রেসপন্স দিছে। এখন আপনাকে বলছে যে এই সিগন্যালটা যদি ফ্রিকোয়েন্সি ডোমেইনে আমি, সরি, এই সিগন্যালটা যদি আমি 300 হার্টজে স্যাম্পল করি, সেটার আসলে ফ্রিকোয়েন্সি রেসপন্স, সেই ডিসক্রিট টাইম সিগন্যালটার ফ্রিকোয়েন্সি রেসপন্স কেমন হবে। এটার আনসার আসলে সহজ। আনসারটা হচ্ছে কি, যে এটা যেমন জিরোর দুই পাশে সে আসছে, তেমনি ভাবে 300-র দুই পাশে মানে -200 আর 400, তেমনি ভাবে 600-র দুই পাশে মানে জি হচ্ছে স্যার। -500, 700, এমনি ভাবে এটা রিপিট হবে, আবার নেগেটিভ সাইডে সেটা কি হবে, রিপিট হবে। তো এই যে দেখেন এখানে -100, 100 এখানে দেখাইছে, আর এখানে দেখাইছে তার হচ্ছে ওই যে সেম করে যেটা আমরা পাইছিলাম ওই রেসপন্সটা সে দেখাইছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে 0 থেকে 100, 100, -100, এখানে হচ্ছে আমাদের কত, 300 থেকে 400, এই যে আপনারা দেখেন 400/300 আর কি এটা, আর 200, তারপরে আবার রিপিট হয়েছে, সেটা হচ্ছে কত, 600-র জায়গায় 600 পজিশনে 700, 500, এরপরে আবার কত পজিশন আমাদের হচ্ছে 900 পজিশনে 1000 আর 800, এভাবে প্রত্যেক 300 ফ্রিকোয়েন্সি পর পর সে কি করবে, সিগন্যালের ফ্রিকোয়েন্সি ডোমেনটা, ডিসক্রিট টাইম সিগন্যালের ফ্রিকোয়েন্সি ডোমেনটা রিপিট হবে। তেমনি ভাবে নেগেটিভ সাইডেও মানে হচ্ছে -100 এই পাশে -400, -200, তেমনি ভাবে নেগেটিভ সাইডেও এটা কি হবে, রিপিট হবে। আচ্ছা, এখন কোশ্চেন আসতে পারে, আমি যে আমি যদি মানে আপনাদের কাছে আমার কোশ্চেন, আমি যদি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি 300 হার্জ যেটা, এটা যদি বাড়াই দেই, সেক্ষেত্রে আমাদের কি হবে, সিগন্যাল এই যে এই রিপিটেশন গুলো, এগুলো কি কাছে আসবে না দূরে চলে যাবে? আমি যদি স্যার স্যাম্পল, কাছে বুঝি না, আসবে, আবার কোশ্চেন। হুম, বলেন, কাছে বলেন। আসবে স্যার। মানে সিগন্যালের ফ্রিকোয়েন্সি বাড়াই দিলে এই এই যে এই তাবুগুলো, এই তাবুগুলো আরো কাছে চলে আসবে। একটু চিন্তা করে দেখেন, আমি ধরেন যে 300-র জায়গায় 600 জি করলাম, স্যার, তাহলে তাহলে ওগুলো আরো প্রথম বেড়ে যাবে। না, একটু চিন্তা করেন যে আমারটা 300 হার্জে আমি আপাতত করতেছি, আমি একটু বাড়াই দিলাম, ধরেন যে 500 হার্জে করলাম, তাহলে স্যার তাহলে প্রথমটা হবে আরো জিরোতে। দূরে দূরে সরে যাবেন স্যার। হ্যাঁ, আরো দূরে সরে যাবে, প্রথমটা হবে জিরোতে, তারপরটা হবে 500, আর এখানে 600, আর ওই পাশে হচ্ছে 450, এভাবে 500 500 করে দূরে সরে যাবে। তার মানে আমার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বাড়ালে আসলে আমাদের রিপিটেশন গুলো দূরে চলে যাচ্ছে, আমাদের রিপিটেশন গুলো কি হচ্ছে, দূরে চলে যাচ্ছে। আর যদি আমি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কমাই, যেটা এখানে এক্সাম্পলের মধ্যে বলা আছে, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যদি আমি কমাই, সেক্ষেত্রে কি হবে, ধরেন যে 200 হার্টজ, তাহলে ধরেন যে 200 হার্টজ, তাহলে আমাদের পরবর্তী রিপিটেশনটা কোথা থেকে শুরু হবে? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি যদি এই যে এখানে 200 হার্টজে আমি স্যাম্পল করতেছি, আগে 300 করছিলাম, এবার 200, তাহলে এই স্যাম্পলটা আসলে কাছে আসবে না দূরে আসবে, দূরে চলে যাবে, কাছে আসবে স্যার। ও কাছে চলে কাছে আসবে। আসবে স্যার। পরবর্তীতে হবে আমাদের 200 হার্টজে, এবং এটা তাবুটা হবে হচ্ছে আমাদের 100 থেকে 100 থেকে শুরু 300-র করবেন। মধ্যে। তার মানে জি কিন্তু স্যার। স্যাম্পল গুলো মানে রিপিটেশন গুলো আস্তে আস্তে আরো কাছে আসতেছে, রিপিটেশন গুলো আরো কাছে আসতেছে। তো এখানে দেখেন করা আছে যে আমাদের প্রত্যেকটা যে ইয়ে আছে, আমাদের কন্টিনিউয়াস টাইমের হচ্ছে টাইম সিগন্যালের হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স এটা, আর ডিসক্রিট টাইম সিগন্যালের ফ্রিকোয়েন্সি রেসপন্স এটা। দেখতেছেন যে আমাদের একদম কাছাকাছি চলে আসছে, এবং এক্স্যাক্টলি এখানে কি হচ্ছে, রিপিট হচ্ছে। তারপরে আমরা যদি এখানে আরো কমাই দেই, মানে হচ্ছে ধরেন 200 থেকে 150-এ নিয়ে আসি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা, আমাদের যে সিগন্যালের রিপিটেশন গুলো, এগুলো একে অপরের সাথে ওভারল্যাপ করবে। যেমন এখানে 0-তে, তারপর 150-তে, 150 আবার এখানে 50-এ, আর এখানে কততে যাবে, 150-এ যাবে। তো এই যে 50 আর এইখানে যে 100, এই দুইটা হচ্ছে আমাদের সিগন্যাল ওভারল্যাপ করবে। তো এই ওভারল্যাপ করার কারণে আসলে আপনি কি পাবেন না, অ্যাকচুয়াল যে সিগন্যালটা সেটা পাবেন না। এখানে কি 200টা দেখে কিছু কোন থিওরেমের কথা মনে পড়ে, যে 200-তে একদম হচ্ছে আমাদের কাটায় কাটায় মিলছে, তারপরে 200 নিচে গেলেই আমাদের কি হয়ে যাচ্ছে, ওভারল্যাপ হয়ে যাচ্ছে। তাহলে আসলে 200-র সিগনিফিকেন্সটা কি, আর 200 দিয়ে কি প্রুফ হচ্ছে?
এই 200টা দিয়ে আসলে আমাদের ওই যে ফার্স্টের দিকে সেকেন্ড চ্যাপ্টার, সেকেন্ড লেকচার বা থার্ড লেকচারে নাইকুয়েস থিওরেম পড়ছিলাম, সেটা প্রুভ হচ্ছে। জি স্যার। এই যে এটা আমরা আবার প্রুফ পাইলাম যে আমাদের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা কোনোভাবেই দ্বিগুণের কম হওয়া যাবে না। দ্বিগুণের কম হইলে আমাদের ফ্রিকোয়েন্সি গুলো ওভারল্যাপ করবে এবং সিগন্যাল, অরিজিনাল সিগন্যালটা আপনি আর পাবেন না। 200-র বেশি হলে সমস্যা নাই, 200-র বেশি হলে জিনিসগুলো দূরে দূরে থাকবে। কিন্তু যদি 200 হয় তাহলে একদম ক্রিটিক্যাল সিচুয়েশনে থাকবে, মানে হচ্ছে একদম কাটাকাটায় থাকবে। এবং 200-র কম হলে একে অপরের সাথে ওভারল্যাপ করে ফেলবে। তো এই যে ওভারল্যাপ গুলো, এগুলো আসলে একটা নাম আছে, এই নামটাকে বলা হয় এলিয়াসিং, ডিস্টরশন অফ স্পেকট্রাম ডিউ টু ওভারল্যাপ, এটাকে বলা হয় এলিয়াসিং। এখন যদি এই যে এলিয়াসিং, যেটা আমরা সেকেন্ড বা থার্ড চ্যাপ্টারে পড়ছিলাম, যে আমাদের যখন সিগন্যাল গুলোকে আমি আবার রিক্রিয়েট করব, লালটা হচ্ছে অরিজিনাল সিগন্যাল, আর আপনি যদি 200 কমে করেন সেক্ষেত্রে দেখা যাবে আসলে স্যাম্পল অনুযায়ী আমাদের নীল সিগন্যালটা তৈরি হচ্ছে, লাল সিগন্যালটা তৈরি হচ্ছে না। এই জিনিসটাকে বলা হয় এলিয়াসিং। ঠিক আছে, এটা খুবই খারাপ। দেখা যাবে কি যে আমার আমার সিগন্যালটা, আমার কথার ভয়েসটা আপনারা হচ্ছে স্যাম্পল করলেন। ধরেন যে আমারটা আপনি, আপনার যে মোবাইলের যে রেকর্ডার আছে সেটার স্যাম্পলিং, মানে ডিজিটাল ভার্সন সে তৈরি করবে, তাই না? আমারটা আসলে অ্যানালগ ভার্সন, সে রেকর্ড করে একটা ডিজিটাল ভার্সন তৈরি করবে। তো ওই ডিজিটাল ভার্সনটা যদি আমাদের কি হয়, স্যাম্পলটা যদি আমার ফ্রিকোয়েন্সি অনুযায়ী, আমার ভয়েসের ফ্রিকোয়েন্সি অনুযায়ী দ্বিগুণের বা তার বেশি না করা হয়ে থাকে, দ্বিগুণের কম করা হয়, সেক্ষেত্রে দেখা যাবে কি যে আসলে আমার ভয়েসটা না শুনে আপনারা একটা জিব্রিশ কথা শুনবেন। ঠিক আছে, এমন একটা কথা শুনবেন যেটা আসলে কোনো মিনিং নাই। তো এখন তাহলে আপনার মোবাইলের যে ভয়েস রেকর্ডারটা, সেটা কিভাবে বুঝবে যে আপনার স্যাম্পল ফ্রিকোয়েন্সি দুই, আমার ফ্রিকোয়েন্সি হচ্ছে ধরেন 10,000 হার্জ, তাহলে ওর যে 20,000 হার্জে করতে হবে, এটা সে কেমনে বুঝবে? এটা সে আসলে বুঝতে পারবে না। বাই ডিফল্ট আপনার হচ্ছে কি অনেক বড় ফ্রিকোয়েন্সি তারা স্যাম্পল করার দিয়ে থাকে, যাতে মোটামুটি যা যা রেকর্ড করা যায় সবকিছুই হচ্ছে দ্বিগুণের লিমিটের উপরে থাকে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেন রিপ্রেজেন্টেশন অফ কি, ফ্রিকোয়েন্সি ডোমেন রিপ্রেজেন্টেশন অফ ডিসক্রিট টাইম সিগন্যাল। এখন একটা ব্যাপার হচ্ছে যে এই যে আমাদের চিত্র এঁকে তো আসলে সব হয় না, আমাদের হচ্ছে কি করতে হবে, আমাদের এই যে চিত্রটা আঁকলাম, আমি যে এখানের এই যে এলিয়াসিং, এই যে তাবুগুলো বের করলাম চিত্র এঁকে এঁকে, এটার আসলে কি লাগবে, ইকুয়েশন লাগবে। আমরা তো অলরেডি, যেহেতু আমি আপনাদের নিউমেরিক্যাল ক্লাসটা নিছি, আপনারা তো অলরেডি জানেন যে আসলে আমাদের গ্রাফ দিয়ে সব হয় না, ফাংশনটাও লাগবে। এই যে এখানে যে গ্রাফটা আছে এটার একটা ফাংশন লাগবে। তো এই যে ফাংশনটা, এটা বের করার নাম কি, এটার নাম হচ্ছে ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম। এই সিস্টেমটার নাম কি, ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম। ফুরিয়ার ট্রান্সফর্ম কথাটা কি আগে শুনছেন? হ্যালো, জি স্যার, ফুরিয়ার ট্রান্সফর্ম শুনছি স্যার। ট্রান্সফর্ম তো অবশ্যই আগে শুনছেন, যদি আপনারা কন্টিনিউয়াস টাইম, কন্টিনিউয়াস সিগন্যাল এন্ড লিনিয়ার সিস্টেম এই জি কোর্সটা স্যার, করে দেখেন। হ্যাঁ, করছি স্যার, ফুরিয়ার ট্রান্সফর্ম করছি স্যার। হ্যাঁ। তো ফুরিয়ার ট্রান্সফর্ম করতো কি, ফুরিয়ার ট্রান্সফর্ম আমরা যে যে কথাটা বললাম সেটাই করতো, যে সে হচ্ছে একটা অ্যানালগ সিগন্যালকে কি করতো, ফুরিয়ার ডিসক্রিট ট্রান্সফর্ম টাইমে করছি, রূপান্তর করতো। ফুরিয়ার ট্রান্সফর্ম করে আমরা কি একটা সামেশন আকারে নিয়ে আসতাম। ডিসক্রিট তো টাইমে এই নিয়ে যে এই ফুরিয়ার ট্রান্সফর্মটা আপনারা কন্টিনিউয়াস সিগন্যালের জন্য পড়ছেন, আর এই কোর্সে আমরা এটা ডিটিএফটি বা ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম আকারে করব। তো ফুরিয়ার ট্রান্সফর্মে যাওয়ার আগে, ফুরিয়ার ট্রান্সফর্ম অনেক বেশি আমাদের আসলে ইকুয়েশন হেভি একটা সিস্টেম। ঠিক আছে, ফুরিয়ার ট্রান্সফর্ম আসলে আমাদের অনেকটা ইকুয়েশন হেভি একটা সিস্টেম। এখন এটা আমাদের যাওয়ার আগে আমাদের কিছু একটু ভিডিও দেখলে ভালো হবে। ভিডিওগুলো আসলে আমি হচ্ছে আপনাদের এই যে এখানে দিয়ে দিছি, আমি একটু ভিডিও দেখে আপনাদের ব্যাখ্যা করি যে আসলে ফুরিয়ার ট্রান্সফর্ম জিনিসটা কি। তো আজকে দুইটা নতুন ভিডিও দিছি, দেখেন, মানে ইউটিউব ভিডিও আর কি, এটা আমি একটু ব্যাখ্যা করি আপনাদের। আচ্ছা দেখেন, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন তো আমার স্ক্রিনটা? জি স্যার। এই যে এখানে একটা ফাংশন আমরা দেখতে পাচ্ছি, তাই না? এখানে একটা এক্স অ্যাক্সিস আছে, এখানে একটা আমাদের সরি, এখানে ওয়াই অ্যাক্সিস আর এখানে এক্স অ্যাক্সিস। এটা আসলে হচ্ছে কি আমাদের কন্টিনিউয়াস সিগন্যাল। আমরা পড়তেছি ফুরিয়ার ট্রান্সফর্মের একটা ভিজুয়ালাইজেশন দেখতেছি। কন্টিনিউয়াস সিগন্যাল, এই ফাংশনটা কি, এই ফাংশনটা হচ্ছে এই যে এরকম একটা ফাংশন, এখানে অলরেডি
আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, একটু হালকা যদিও, দেখতে পাচ্ছেন না? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। দেখতে পাচ্ছেন। তো এই যে এখানে টাইম ডোমেইন একটা ফাংশন আছে, ঠিক আছে, টাইম ডোমেইন একটা ফাংশন প্লট করা আছে। এখন আমরা যদি এরকম কাজ করি যে প্রত্যেকটার জন্য এই যে প্রত্যেকটা পয়েন্ট আছে এটার, এই প্রত্যেকটা টাইমের জন্য আমরা কি করব, একটা ফ্রিকোয়েন্সি রেসপন্স আমরা প্লট করব, একটা ফ্রিকোয়েন্সি ডোমেইনে আমরা প্লট করব। তাহলে এখানে এটা সে প্লট করছে, আমরা দেখব কিভাবে প্লট হয়। এই যে আমরা এতক্ষণ কিন্তু এই যে রিয়েল অ্যাক্সিস এর কাজটা করছি, আমরা এই অংশটুকু শুধুমাত্র আপনাদের এই যে একটু আগে দেখলেন প্লট করলেন, কিন্তু আসলে ফ্রিকোয়েন্সি ডোমেইনে একটা ইমাজিনারি অ্যাক্সিসও আছে। ঠিক আছে, সব সিগন্যাল কিন্তু শুধু রিয়েল ডোমেইনে থাকবে না, এটার অবশ্যই একটা ইমাজিনারি পার্ট থাকতে পারে বা নাও থাকতে পারে। ঠিক আছে, আমরা দেখবো কখন নাই। এই যে সিগন্যাল গুলো যখন একদম জিরো পজিশনে আছে তখন আমাদের ফ্রিকোয়েন্সি ডোমেইনটা একদম রিয়েল, দেখবেন যে এই দিক দিয়ে এরকম ভাবে চলে আসছে। ঠিক আছে, আর যখন হচ্ছে আমাদের দুই পাশে থাকবে, এখানে এদিকে থাকবে বা এদিকে থাকবে আমাদের যে পজিশনটা, তখন দেখবেন আসলে এটার একটা ভ্যালু আছে। আচ্ছা, যাই হোক, আমরা দেখি ভিডিওটা। হ্যাঁ, দেখেন সে হচ্ছে এখন এইভাবে প্রত্যেকটা ফাংশনের প্রত্যেকটা টাইমের জন্য সে হচ্ছে এখানে ফ্রিকোয়েন্সি ডোমেইনে প্লট করবে। দেখেন সে প্লট করতেছে, আস্তে আস্তে আমাদের এই ফাংশনটাও কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এটার হচ্ছে আমাদের রিয়েল অ্যাক্সিস ভিউটা হচ্ছে এখানে আছে সম্ভবত নাকি। হ্যাঁ, রিয়েল অ্যাক্সিস ভিউটা এখানে আছে, ইমাজিনারি অ্যাক্সিস ভিউটা এখানে আছে, আর আমাদের কি আছে, আর আমাদের হচ্ছে এই যে রিয়েল ভার্সেস ইমাজিনারি অ্যাক্সিস ভিউটা এখানে আছে। আমরা আপাতত এটা দেখি, ঠিক আছে, এটা দেখি আর হচ্ছে এটা দেখি, অথবা এটা শুধু এটা দেখি। দেখেন কি হয়, যে আস্তে আস্তে প্রত্যেকটা টাইমের জন্য হচ্ছে আমাদের কি এই যে এখানে সিস্টেমটা কি হচ্ছে, আসতেছে। এক্স্যাক্টলি জিরো বিন্দুতে দেখেন আমাদের হচ্ছে চলে গেল, যখন সে জিরো ক্রস করবে তখন মানে একটা ইয়া হয়েছিল। এটা ডিসক্রিট টাইমে আরো ভালো দেখতে পারবেন। ঠিক আছে, আপাতত এটা দেখেন। তো আমরা দেখেন এই যে এভাবে যখন পুরো ফাংশনটা আমরা কভার করতেছি, প্রত্যেকটা টাইমের জন্য ফাংশনটাকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে প্লট করতেছি। এই যে একটু আগে যেটা বললাম যে একটা সিঙ্ক ফাংশন তৈরি হওয়ার কথা, এই সিঙ্ক ফাংশন কি হয়েছে, তৈরি হয়েছে, তাই না? এটাই কিন্তু আমাদের ফুরিয়ার ট্রান্সফর্ম। ঠিক আছে, এখানে হচ্ছে আমরা এই টাইম ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইনে মানে ওমেগাতে কি করছে, এটাকে ট্রান্সফর্ম করছি। এখন এই যে ট্রান্সফর্মটা করলাম, এই যে এই ওমেগা ডোমেইনটা, এইটার আসলে ইকুয়েশনটা কি? এটার ইকুয়েশন তো আমি লিখতে পারবো। এটার ইকুয়েশন হচ্ছে ধরেন এই যে আমাদের হচ্ছে এক্স টি হবে কত, এক্স টি ইজ ইকাল টু, এইভাবে লিখতে পারবো ওয়ান, এটা হচ্ছে এখানে ধরেন -1 থেকে 1, যদিও টাইম আসলে -1 বলতে কিছু নাই, তারপরও মানে দেখানোর খাতিরে আমরা ধরে নিলাম আর কি। ঠিক আছে, এটা হচ্ছে -1 থেকে T1, আর এটা জিরো হবে আদারওয়াইজ। ঠিক আছে, আদারওয়াইজ এটার ইকুয়েশন লিখতে পারলাম। বাট এই যে এখানে যে এটা আছে, এটার ইকুয়েশনটা আসলে কি, এটার ইকুয়েশনটা আসলে আমরা এইরকম একটা ফর্মে প্রকাশ করতে পারি। আমরা যে কোনো টাইম ডোমেইন ফাংশনের ফ্রিকোয়েন্সি রেসপন্সটা একটা স্যার ইকুয়েশন। বুঝি নাই স্যার এইটুকু। কি বোঝেন না এটা বলেন, কোনখানে গিয়ে বোঝা শেষ হয়েছে? স্যার এখানে যে আপনি যখন এই যে ভিডিওটা দেখাচ্ছিলেন না, এটুকু বুঝছি, পরে যে ইকুয়েশনটা লেখছেন এটা কি রিয়েল অ্যাক্সেস থেকে ইকুয়েশনটা ইকুয়েশনটা লেখলেন, ওমেগার ইকুয়েশনটা যেটা লেখলেন স্যার? একটু জোরে বলেন, শুনতে পাচ্ছি না, আপনার ভয়েস খুবই লো। স্যার এখানে যে ওমেগার ইকুয়েশনটা যেটা লিখলেন না, যে হ্যাঁ, এটা রিয়েল অ্যাক্সিস এর ইকুয়েশনটা লিখলেন না স্যার? হ্যাঁ, 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 রিয়েল এক্সিস না, এটা রিয়েল ইমাজিনারি দুইটা মিলাই। আচ্ছা আচ্ছা, জি রিয়েল স্যার। ইমাজিনারি দুইটা মিলাই জাস্ট আপনার এই যে যখন টি এর ভ্যালু গুলো, হ্যাঁ, এখানে টি এর ভ্যালু গুলো চেঞ্জ হবে, ওই টি এর ভ্যালু গুলো এই যে এখানে দেখেন ওমেগা টি এর ভ্যালু সে প্রত্যেকবার চেঞ্জ করতেছে। টি এর ভ্যালু অনুযায়ী সে কখনো রিয়েল হবে কখনো ইমাজিনারি হবে। জি স্যার। যেমন এখন এই যে একদম এক্স্যাক্টলি যে ওয়ান পজিশনে, ঠিক আছে, এখানে ওয়ান পজিশনে তার রিয়েল ভ্যালু আছে কিন্তু কোনো ইমাজিনারি ভ্যালু নাই, এজন্য হচ্ছে এটা অনেকটা ইমাজিনারি, সরি রিয়েল লাগবে আর। আর দেখা যাবে যে একটু আগে আমরা দেখছিলাম, এটা যদি আমরা একটু ব্যাক করি, এই দেখেন কোন এই যে পয়েন্ট থ্রি পজিশনে আমাদের কি আছে, এখানে রিয়েল ভ্যালু আছে, ইমাজিনারি ভ্যালু আছে, তার মানে এই কোয়েশনটা আপনাকে একটা রিয়েল পার্ট দিবে, একটা ইমাজিনারি পার্টও দিবে। ঠিক আছে না?
এখন রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট কিভাবে কেন দিবে এটারও ব্যাখ্যা আছে। ব্যাখ্যা হচ্ছে আমাদের হচ্ছে এই যে এই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি, এটাকে লিখতে পারি আমাদের হচ্ছে কস থিটা মাইনাস জে সাইন থিটা। ঠিক আছে, এটা হচ্ছে ইউলার ট্রান্সফর্ম না কি যেন বলে। তো এখন আপনার যখন আমাদের ওয়ান হয়ে গেছে তখন কি, যখন আমাদের ওয়ান হয়ে গেছে, ঠিক আছে, আহ, তাই কস থিটা মাইনাস জে সাইন থিটা অথবা সাইন থিটা মাইনাস জে কস থিটা। তো যখন আমাদের ভ্যালু ওয়ান হয়ে গেছে তখন হচ্ছে এখানে মাইনাস টিটা যেটা ওয়ান হয়ে গেছে, তাইলে হচ্ছে আমাদের কস, তখন এই যে কস থিটার মানটা থাকবে আর জে সাইন থিটার মানটা থাকবে না। ঠিক আছে, এখানে একটা মাইনাসের ঝামেলা আছে, এই ভালো মতো লিখি। আচ্ছা, আমরা একটু প্লে করে লাস্টে যাই। এই যে যখন এই পয়েন্টটাতে আমরা চলে আসলাম তখন আসলে আমাদের এই যে টি এর মান কত এখানে, টি এর মান 1 স্যার। মাইনাস ওয়ান, তাই না? কিন্তু স্যার তাহলে ওই যে ও আচ্ছা, মানে এখানে তাহলে তো মাইনাস যে জিরো টি পয়েন্ট আছে। নাইনেও তো মাইনাস হওয়ার কথা, ওখানেও তো মাইনাস দেওয়া নাই, ওখানেও তো হ্যাঁ, প্লাস। ওইখানেও মাইনাস ওয়ান, মানে সব ক্ষেত্রে আসলে টি এর মান মাইনাস ওয়ান। আপনার দেখেন এখানে এখানে মাইনাস যে ওমেগা টি মাইনাস আছে, ওয়ান ঠিক। না, যেমন ওই যে টি এর মান 0.90, ওখানে তো হ্যাঁ দেখেন মাইনাস এই মানে জিরো মানটা, পয়েন্ট নাইন জিরো এই মানটার ইকুয়াল টু হচ্ছে আমরা যদি দেখি ওয়ান পজিশনে এটা হচ্ছে কত, ই টু দি পাওয়ার ওমেগা ইন্টু ওয়ান। তাইলে জি। আসলে আমাদের মাইনাস যে টি এটার মান হচ্ছে কত, এটার মান ওয়ান, তাই না? আমরা যদি ইকুয়েশন জি। ইকুয়েট করি, হ্যাঁ, তাই স্যার তাহলে তো। আমাদের আরেকটা ক্লাস আছে স্যার। তাহলে স্যার যদি আমি এই আচ্ছা, যে শেষ জিরোর এই করতেছিলাম। সাইড, এই সাইডে থেকে করি, তাহলে কি রকম হবে ইকুয়েশনটা? একটু প্রথম থেকে প্লে করুন স্যার। বুঝি না জিরোর। জিরোর এই বাম পাশ থেকে। হ্যাঁ, তখন হচ্ছে আমাদের এই এটার মান হচ্ছে আচ্ছা, মাইনাস হ্যাঁ ওয়ান, হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ মাইনাস হ্যাঁ, ওয়ান। জি স্যার, জি স্যার, ঠিক এবার আছে, বুঝছি। এটার মান মাইনাস ওয়ান। এবং খুব সম্ভবত আপনি যখন একদম এই পাশে চলে আসবেন, একদম এই পাশে চলে আসবেন, আপনাদের নশো স্যার ক্লাস নেবে আজকে? স্যারের তো ক্লাস নেওয়ার কথা না। আমার স্যার আর, ক্লাস নিবে, স্যার ক্লাস নেবেন আজকে? আচ্ছা, ক্লাস আমার নিবে আর না 5 মিনিট লাগবে, ঠিক আছে, আমার স্যার, আর আপনি পড়ান, সমস্যা নেই, ক্লাস নাই পরে আর। ক্লাস নাই স্যার আমাদের। 5 মিনিট লাগবে, ঠিক আছে। ডিজিটাল ইলেকট্রনিক্স ক্লাস হবে না আজকে? না দেখেন, হবে না স্যার, তোকে কল দিয়ে আমাকে বললো। দেখেন এখানে যখন মাইনাস ওয়ান ও পজিশনে ছিল তখন কিন্তু আমাদের মানে এখানে একটু টাইম মানে আর স্টপ করতে পারতেছি না আর কি মাইনাস ওয়ানে। বাট মাইনাস ওয়ান যখন ছিল তখন এখানে রিয়েল পার্ট ছিল না, শুধু ইমেজিনারি পার্ট ছিল। ঠিক বুঝছি আছে, স্যার, এবার বুঝছি, তো এবার বুঝছি। বেসিক্যালি আমাদের হচ্ছে এটাকে আবার ইউলার ট্রান্সফর্ম করে, ঠিক আছে, ইউলার ফর্মে আপনি নিয়ে যেতে পারবেন, মানে কস সাইনে নিয়ে যেতে পারবেন। ঠিক আছে, এটা একটু দেখে নিন। তো বেসিক কথাটা হচ্ছে এটা যে আমরা হচ্ছে টাইম ডোমেইনের একটা সিগন্যালকে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনে ট্রান্সফার করতে পারি। ওই ফ্রিকোয়েন্সি ডোমেইনের একটা রিয়েল পার্ট, রিয়েল অংশ থাকবে, একটা ইমেজিনারি অংশ থাকবে। ঠিক আছে, ওই রিয়েল ইমেজিনারি দুইটাকে আসলে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেইনের যে কার্ভটা আসবে বা যে চিত্রটা আসবে সেটাকে আমরা আসলে একটা ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এই ইকুয়েশনটা আসলে আমাদের কি, ফুরিয়ার ট্রান্সফর্ম। মানে ফুরিয়ার ট্রান্সফর্মের ইকুয়েশনটাই আর কি, যে যে কোনো ফাংশনকে আমাদের ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি দিয়ে গুণ করে প্রত্যেকটা ভ্যালুতে আমাদের যদি আমরা যোগ করি, মানে লিমিটের মধ্যে প্রত্যেকটা ভ্যালু আমরা যোগ করি, তাহলে যেই ফাংশনটা পাবো ওই ফাংশনটাই হবে হচ্ছে আমাদের ফুরিয়ার ট্রান্সফর্ম বা ফ্রিকোয়েন্সি ডোমেইন রিপ্রেজেন্টেশন। তাহলে আমরা প্রথমে কার্ভ কিভাবে আঁকতে হয় এটা পড়লাম, এখন আসলে ফাংশন কার্ভের যে ফাংশনটা ওইটা কি ওইটা এখন পড়লাম। ঠিক আছে, এই এই ভিডিওটা একটু ভালোভাবে মন দিয়ে দেখেন, তাহলে হচ্ছে আমাদের আরো বুঝতে পারবেন কিভাবে এটা হয়। আচ্ছা, এটা তো গেল আমাদের কন্টিনিউয়াস টাইম। ঠিক আছে, এখানে এই যে এই ইকুয়েশনটা হচ্ছে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম, মানে আপনার যে ফ্রিকোয়েন্সি ডোমেইন আছে, এই যে ফ্রিকোয়েন্সি ডোমেইন আছে এটাকে যদি আপনারা ফ্রিকোয়েন্সি ডোমেন টাইম থেকে আমি হলো টাইম টাইম ডোমেইনে নিয়ে ডোমেনে আসতে নিয়ে চান, যাবো। হ্যাঁ, টাইম ডোমেইনে জি নিয়ে স্যার। আসতে চাইলে আমাদের হচ্ছে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করতে হবে। আচ্ছা, এখানে একটা কথা আছে, ওইখানে যে সামেশন ছিল এখানে হচ্ছে আবার ইন্টিগ্রেশন চলে আসছে। এটা কেন আসছে? সামেশন ইন্টিগ্রেশন তখনই আসবে, সামেশন মানে হচ্ছে আমি প্রত্যেকটা পয়েন্টের সামেশন করতেছি, কিন্তু পয়েন্ট গুলা যে কন্টিনিউয়াস সেটা আমি জানি না, এই জন্য আমি সামেশনটা করতেছি। বাট পয়েন্ট গুলা যদি অ্যাবসলিউটলি কন্টিনিউয়াস হয়, মানে হচ্ছে একদম পয়েন্ট 0001 এর পরে .0002 আসবে, এরকম যদি এত বেশি কন্টিনিউয়াস হয় তাহলে আসলে আপনি ওই সামেশনটাই ইন্টিগ্রেশন হয়ে যায়।
তো এটাই আর কি বুঝাইছে যে আপনার যেহেতু কন্টিনিউয়াস টাইমে আমরা আগে করতেছিলাম, ঠিক আছে, আমরা যেহেতু কন্টিনিউয়াস টাইমে, হ্যাঁ এই যে দেখেন এখন ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দিছে, আমরা যেহেতু কন্টিনিউয়াস টাইমে কাজটা করতেছিলাম এবং এটার নাম ছিল কি ফুরিয়ার ট্রান্সফর্ম, সেই জন্য এটা ইন্টিগ্রেশন সে নিয়ে আসছে, সামেশন থেকে সে ইন্টিগ্রেশন নিয়ে আসছে। আর আমরা তো এখন ডিসক্রিট টাইমে করতেছি, সেজন্য আসলে আমাদের আর ইন্টিগ্রেশনে যাওয়ার দরকার নাই, আমরা হচ্ছে কিসে কাজ করব, সামেশন দিয়েই কাজ করব। তো এই যে এখানে আরেকটা ভিডিও আছে ডিসক্রিট টাইম ফুরিয়ার ট্রান্সফর্ম, এটাও আসলে সেম ভাবে বোঝানো হয়েছে। হ্যাঁ, এই দেখেন সেম ভাবে এসে বোঝানো হয়েছে, সেম ভাবে বোঝানো হয়েছে। আমাদের জাস্ট আগে যে কন্টিনিউয়াস ছিল, এখন হচ্ছে প্রত্যেকটা ফাংশনে আমাদের কি পজিশনে আমাদের কি আছে, ডিসক্রিট স্যাম্পল আছে, ওই স্যাম্পলটার ক্ষেত্রে আমরা কি করব, ফ্রিকোয়েন্সি ডোমেন রেসপন্স বা ইকুয়েশনটা আমরা বের করতে চাচ্ছি। ঠিক আছে, স্যাম্পলের ক্ষেত্রে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেন রেসপন্সটা বের করতে চাচ্ছি। এই যে এখন আমাদের স্যাম্পল কম আছে, স্যাম্পল কম থাকার কারণে আমাদের যে এই কার্ভটা আছে ওটা ঠিকভাবে আসতেছে না। যখনই স্যাম্পলটা অনেক বেশি হবে, মানে একদম এত বেশি হবে যে আমাদের আসলে কন্টিনিউয়াস টাইমের মতো হয়ে যাবে, বুঝতে পারছেন? তো এই যে ইকুয়েশনটা আছে, এটা হচ্ছে আমাদের ডিসক্রিট টাইমের ইকুয়েশন। আমাদের যে পরবর্তী লেকচার শিটটা আছে, ওই লেকচার শিটে আপনি এই ইকুয়েশনটা দেখতে পাবেন। ঠিক আছে, এখানে আরো অনেক জিনিস আছে, মেনলি আমাদের যতটুকু দেখার দরকার ছিল আমরা অতটুকুই দেখছি। ওকে, তাহলে বোঝা গেছে। আমরা হচ্ছে তাহলে এখন আগামী ক্লাসে আমরা কি করব, ডিটিএফটি কিভাবে করে, ডিটিএফটি কি কি প্রপার্টি আছে, এগুলো আমরা করব। জি কোনো স্যার। কোশ্চেন আছে? স্যার ক্লাস নিয়ে একটু কথা ছিল স্যার। বলেন। স্যার নেক্সট কি নর্মাল ক্লাস নেবেন না সিটি নেবেন? আর সিটি কি স্যার অনলাইনে নেবেন নাকি অফলাইনে? সিটি অফলাইনে নিতে হবে, ঠিক আছে, সিটি অফলাইনে নিতে স্যার হবে। অফলাইনে নিলে স্যার নেক্সট উইক নিয়ে নেন স্যার, কারণ আপনি বলছিলেন যে 20 মার্কের সিটি নেবেন, তাহলে স্যার সিলেবাসটা ছোট থাকলো আর একটা লেকচার মোটামুটি শেষ। তাহলে নেক্সট উইকে নিব, সবাই কি এগ্রি করেন? মানে স্যার ফ্রাইডে, হুম। কারণ স্যার ফ্রাইডে যদি না নেন তাহলে স্যার আমাদের 15 তারিখ 2টা সিএলপি হবে, 22 তারিখ আমাদের 2টা ল্যাব রিটেন পরীক্ষা স্যার, তখন স্যার ঝামেলা হয়ে যাবে আর কি অনেক বেশি। জি স্যার, নেন। আচ্ছা, তাহলে আপনারা যদি সিরি দিয়ে যান আমার কোনো সমস্যা নেই, তাহলে হচ্ছে আমাদের যে এই হ্যান্ড নোট আছে, হ্যান্ড নোটের হচ্ছে চ্যাপ্টার লেকচার 8 যেটা, এটার উপরে সিরি থাকবে, ঠিক আছে। জি স্যার। এটাও খুবই অল্প হ্যাঁ সিলেবাস, স্যার, এটা থ্যাংক ইউ স্যার। এটার এটার উপরে একটা সিটি থাকবে। 9 তো যেহেতু পড়াই নেই, সিটির পরে হয়তো পড়াবো, ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে আমরা নেক্সট ক্লাসে সিটি দিব, এটা পোস্ট দিয়ে দিই। পরে দিন। এন্ট্রি ক্লাসটা নিয়ে নেই, ডিএসপি। মনিরুল ইসলাম আছেন, মিনহাজুল আবেদিন, সঞ্জয়, প্রেজেন্ট স্যার। জি স্যার। মিনহাজুল আবেদিন, সঞ্জয় কর্মকার, প্রেজেন্ট স্যার। আচ্ছা, মাজরিহা আক্তার, প্রেজেন্ট স্যার স্যার। মনিরুল ইসলাম আসছি স্যার। স্যার মনির আছে স্যার। আচ্ছা, মাজরিহা আক্তার আছেন স্যার নাকি? ও ছিল স্যার, ওর নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা, শাহ শাহরিয়ার Yes, sir. আছেন, আতিয়ার রহমান, Yes, sir. এরপরে নাদিম খান, তারপরে হচ্ছে আমাদের হাসনাইন আহমেদ শান্ত, হাসনাইন আহমেদ শান্ত নাই, সুরাইয়া ইয়াসমিন, উনি মনে হয় এখানে মেসেজ দিয়ে গেছে। স্যার হ্যাঁ, ঠিক আছে। তারপরে আশিকুর রহমান, নাজমুল হোসাইন, Yes, sir. তারপরে সাইফুল ইসলাম, তারপরে ফয়সাল আহমেদ শুভ, আশিকুর রহমান আছে স্যার। নাজমুল হোসেন আছে স্যার। নাজমুল আছে, আশিকুর রহমান আছেন, সাইফুল ইসলাম নাই, তারপরে ফয়সাল আহমেদ শুভ, তারপরে হচ্ছে আদনান হাসান পিয়াল, তারপরে হানিফ হোসাইন, ইয়েস স্যার। নিমাই চন্দ্র, Yes, sir. তারপরে আকাশ পল, এরপরে হচ্ছে শাফি আলম, Yes, sir. আচ্ছা, রোমান মিয়া তো আছেন, ফখরুল কবির,
প্রেজেন্ট স্যার। রাইসুল ইসলাম আকাশ, ইয়েস স্যার। সামিউল ইসলাম সোহান, Yes, sir. নাইম, নাইম তো আছেন, অনিক হাসান, ইয়েস স্যার। তারপরে আব্দুর রহমান, ইয়েস স্যার। আবু বকর সিদ্দিক। প্রেজেন্ট স্যার। আচ্ছা, কেউ কি বাদ পড়ছেন? আমাদের নাদিম, হাসনাইন আহমেদ শান্ত, তারপরে সাইফুল ইসলাম, ফয়সাল আহমেদ শুভ, আদনান হাসান পিয়াল, তারপরে আকাশ পল। আশা করি বাদ নাই। আচ্ছা, ঠিক আছে, ওকে, তাহলে আমরা আছে স্যার। স্যার আছে স্যার। আছেন। আচ্ছা, আমি আপডেট করে দিব না। ঠিক আছে, কারো যদি কোশ্চেন না থাকে লিভ নিতে পারেন। হ্যালো আকাশপাল আছে স্যার। আকাশপাল আছে স্যার। শুনছি আমি। হ্যালো দিয়ে দিব। স্যার। আহ, আকাশ আছে স্যার, অ্যাবসেন্ট হয়ে গেছি স্যার। স্যার, বলেন স্যার আপনার একটা বিষয়ে কথা আছে স্যার একটু। বলেন। স্যার আমাদের হলো ডিএসপি স্যার একটা হলো প্রজেক্ট দিছে,